সমুদ্রের নীল জলরাশির ওপর ভেসে চলা এক অতিকায় দানব, যা কেবল একটি জাহাজ নয় বরং একটি ভাসমান নগরী। কল্পনা করুন এমন এক শহরের কথা যেখানে হাজার হাজার মানুষ বাস করে, যার নিজস্ব বিমানবন্দর আছে নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনকি নিজস্ব আইন কানুন। বন্ধুরা, আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে একে বলা হয় শক্তির চূড়ান্ত প্রতীক, এয়ারক্রাফট ক্যারিয়ার। একটি বিমানবাহী রণতরী মানে সমুদ্রের বুকে একটি দুর্ভেদ্য দুর্গ, যা হাজার মাইল দূর থেকে শত্রুর বুক কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র যখন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের আধিপত্য বজায় রাখে, তখন তাদের প্রধান হাতিয়ার হয়ে কাজ করে এই নিমিটস ক্লাসের রণতরীগুলো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মাঝ সমুদ্রে এই দানবীয় জাহাজগুলো আসলে কিভাবে টিকে থাকে? কিভাবে আস্ত একটি ফাইটার জেট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে আকাশে ডানা মেলে, আর কিভাবে সরু তারের উপর ভর করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে এই জাহাজগুলো নিরাপদে ফিরে আসে? এয়ারক্রাফট ক্যারিয়ারের ভেতরে সেই রহস্যময় আর অবিশ্বাস্য জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যুক্তিজালের আজকের এই বিশেষ পর্বে। এয়ারক্রাফট ক্যারিয়ারের ইতিহাস অনেক পুরনো হলেও 70-এর দশকে এটি নতুন রূপ পায়। সেই সময় সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান নৌশক্তিকে টেক্কা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল, আর সেই লক্ষ্যেই তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী নিমিট ক্লাস। এই অতিকায় দানব শ্রেণীর নামকরণ করা হয়েছে মার্কিন নৌবাহিনীর কিংবদন্ত অ্যাডমিরাল চেস্টার ডব্লিউ নিমিটসের সম্মানে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের বিরুদ্ধে অসামান্য নেতৃত্ব দিয়েছিলেন। 1975 সালে 3 মে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের প্রথম জাহাজটি মার্কিন নৌবহরে যুক্ত করা হয়। বর্তমানে এই শ্রেণীর 10টি অতিকায় জাহাজ যা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। আপনি জেনে অবাক হবেন, প্রতিটি জাহাজের নাম রাখা হয়েছে আমেরিকার বিশিষ্ট ব্যক্তিদের নামে, যেমন ইউএস রোনাল্ড রেগান, ইউএস আব্রাহাম লিঙ্কন কিংবা ইউএস থিওডোর রুজভেল্ট। এগুলো কেবল লোহা আর ইস্পাতের কাঠামো নয়, এগুলো প্রতিটি এক একটি ভাসমান ইতিহাস। আসুন এবার এই দানবের আকার নিয়ে কথা বলা যাক। একটি নিমিটস ক্লাস ক্যারিয়ার লম্বায় প্রায় 1092 ফুট হয়ে থাকে। এর বিশালতা বুঝতে হলে মনে করুন 3টি ফুটবল মাঠকে এক লাইনে রাখলে যতটা জায়গা হয় ঠিক ততটাই দীর্ঘ। এর উচ্চতা প্রায় 244 ফিট, অর্থাৎ একটি 20 থেকে 25 তলা ভবনের সমান উঁচু। এই জাহাজটি যখন সমুদ্রের ঢেউ চিরে এগিয়ে চলে তখন দৃশ্যটি হয় বর্ণাতীত। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এর আকার মাপা হয় ওয়াটার ডিসপ্লেসমেন্ট দিয়ে। এই জাহাজটি যখন সমুদ্রে ভাসে তখন এটি প্রায় 1 লক্ষ টন পানি সরিয়ে দেয়। এর মানে হলো এর ভেতরে লোহা আর যন্ত্রপাতির ওজন কয়েক লক্ষ টনের সমান। অথচ এত বিশাল ওজন নিয়ে এটি অনায়াসে সমুদ্রে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এটি কি আসলেই অবিশ্বাস্য নয়? একটি নিমিট ক্লাস ক্যারিয়ারে প্রায় 5700 জন ক্রু সদস্য এবং নাবিক একসাথে অবস্থান করেন। আপনি কি চিন্তা করতে পারছেন? মাঝ সমুদ্রে একটি জাহাজের ভেতরে প্রায় 5000-এর বেশি মানুষের অবস্থান। এখানে প্রত্যেকের কাজ সুনির্দিষ্ট। কেউ পাইলট, কেউ মেকানিক, আবার কেউ রাডার অপারেটর, আবার কেউ রান্নাঘরের দায়িত্বে। দীর্ঘ কয়েক মাস সমুদ্রের মাঝখানে থাকার জন্য এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে ক্রুদের থাকার জন্য রয়েছে বিশেষ আবাসন বা লিভিং কোয়ার্টার। তবে এটি সাধারণ হোটেলের মতো নয়, জায়গা বাঁচাতে এখানে বিশেষ বিছানা ব্যবহার করা হয়। এছাড়া বিনোদনের জন্য রয়েছে টিভি রুম, জিমনেশিয়াম এবং রেডিও স্টেশন। এমনকি নাবিকদের নিজেদের মধ্যে বই পড়ার জন্য আছে বিশাল লাইব্রেরি। তাদের চুল কাটার জন্য আছে সেলুন এবং কেনাকাটার জন্য ছোট দোকান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানকার হাসপাতাল ব্যবস্থা। একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার থেকে শুরু করে দাঁতের চিকিৎসা পর্যন্ত সবকিছু এখানেই সম্ভব। জাহাজটি এতটাই স্বয়ংসম্পূর্ণ যে এর নিজস্ব জিপ কোড বা পোস্টাল ঠিকানাও রয়েছে, যেন এটি আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আসা সমুদ্রের বুকে এক টুকরো আমেরিকা। বিমানের এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রধান কাজ হলো যুদ্ধ বিমান পরিচালনা করা, আর এই কাজের কেন্দ্রবিন্দু হলো ফ্লাইট ডেক। এটি জাহাজের একেবারে উপরের সমতল অংশ, যা অনেকটা ব্যস্ত বিমানবন্দরের রানওয়ের মতো কাজ করে। এখানে সাধারণত 85 থেকে 90টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার সারিবদ্ধভাবে সাজানো থাকে। এখানে দেখা মিলবে AF-18 সুপার হর্নেট, আধুনিকতম F-35 কিংবা রাডার ধ্বংসকারী EA-18G গ্রাউলার বিমানের। এছাড়া সাবমেরিন শিকারী হেলিকপ্টার তো আছেই। ফ্লাইট ডেকের নিচে থাকে হাঙ্গার ডেক। এটি হলো বিমানের গ্যারেজ। যখন বিমানের মেরামতের প্রয়োজন হয় কিংবা আবহাওয়া খারাপ থাকে তখন এই দানবীয় লিফট দিয়ে বিমানগুলোকে নিচে নামিয়ে আনা হয়। হাঙ্গার ডেকে শত শত ইঞ্জিনিয়ার দিনরাত যুদ্ধ বিমানগুলোর ইঞ্জিন আর ডানা পরীক্ষা করেন, যাতে যুদ্ধের সময় কোনো ত্রুটি না ঘটে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বিশাল জাহাজটির শক্তির উৎস কি?
এটি কি ডিজেল দিয়ে চলে? মোটেও না। নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের চলে পারমাণবিক শক্তিতে। এর ভেতরে রয়েছে দুটি বিশাল আকার ওয়েস্টিং হাউস পারমাণবিক রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরগুলো ইউরেনিয়াম ফিশন প্রক্রিয়া যে শক্তি উৎপন্ন করে তা দিয়ে 4টি বিশাল টারবাইন ঘোরানো হয়। এই প্রসেসে প্রায় 190 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, যা দিয়ে একটি আস্ত শহর অনায়াসেই আলোকিত করা সম্ভব। পারমাণবিক শক্তি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এই জাহাজটি একবার রিফুয়েলিং করলে টানা 20 বছর পর্যন্ত আর কোনো জ্বালানি ছাড়াই চলতে পারে। 20 বছর পর্যন্ত অনায়াসে এটি নিরবিচ্ছিন্নভাবে রাজত্ব করতে সক্ষম। যুদ্ধবিমান মাটি থেকে উঠতে হলে কয়েক হাজার ফুট লম্বা রানওয়ের প্রয়োজন হয়, কিন্তু ক্যারিয়ারের রানওয়ে বড়জোর 300 থেকে 400 ফুট হয়ে থাকে। তাহলে কিভাবে এই ভারী বিমানগুলো আকাশে ওড়ে? এখানে ব্যবহার করা হয় ক্যাটাপল্ট সিস্টেম। এটা অনেকটা দানবীয় গুলতির মতো। বিমানের চাকা এটির শাটলের সাথে আটকে দেওয়া হয় এবং স্টিম প্রেসার বা বাষ্পীয় শক্তির সাহায্যে বিমানটিকে সামনের দিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়া হয়। মাত্র 2.5 সেকেন্ডের মধ্যেই একটি বিমান 0 থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করে এবং আকাশে ডানা মেলে। এই পদ্ধতি এতটাই নিখুঁত এবং শক্তিশালী যে এটি যে কোনো ভারী যুদ্ধ বিমানকেও মুহূর্তের মধ্যে আকাশে ছুড়ে দিতে পারে। আকাশে ওড়া যতটা সহজ, এই ছোট রানওয়েতে বিমান নামানো তার চেয়েও 1000 গুণ বেশি কঠিন। সমুদ্রের ঢেউয়ের কারণে জাহাজটি সবসময় দুলতে থাকে। পাইলটকে নামার সময় নিখুঁতভাবে হিসেব করতে হয়। বিমানের পিছনে একটি হুক থাকে যাকে বলা হয় টেইল হুক, আর রানওয়ের ওপর বিছানো থাকে 4টি অন্তত মজবুত স্টিলের তার। পাইলটকে এমনভাবে বিমানটি নামাতে হয় যাতে সেই হুকটি তারগুলোর একটিতে আটকে যায়, আর তারে আটকে যাওয়া মাত্রই বিমানের গতি চোখের পলকে কমে যায় এবং এটি কয়েক ফুটের মধ্যে থেমে যায়। কিন্তু যদি হুক না আটকায় তবে সাথে সাথে আবার ফুল স্পিডে আকাশে উড়াল দিতে হবে, যাকে বলা হয় বুলটার। তা না করলে বিমানটি সরাসরি সমুদ্রে পড়ে যাবে। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই জাহাজগুলো সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। এতে আছে সি স্প্যারো মিসাইল সিস্টেম, যা মাঝ আকাশে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। আবার একেবারে কাছে চলে আসা ক্ষেপণাস্ত্রের জন্য রয়েছে ফ্যালাঙ্কো CIWS। এটি এমন একটি স্বয়ংক্রিয় কামান যা প্রতি মিনিটে 4500 রাউন্ড গুলি ছুড়ে আকাশের মধ্যে বুলেটের দেওয়াল তৈরি করে ফেলে। এছাড়া আছে আধুনিক ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার সিগন্যাল জ্যাম করে দিয়ে তাদের মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। সব মিলিয়ে একে বলা হয় সমুদ্রের অজেয় দুর্গ। অর্থনৈতিক দিক ও নির্মাণ ব্যয়। একটি নিমিট ক্লাস ক্যারিয়ার তৈরি করা কোনো সাধারণ দেশের পক্ষে সম্ভব নয়। একটি জাহাজ তৈরি করতে প্রায় $4.5 বিলিয়ন খরচ হয়। তুলনা হিসেবে বলা যায় এটি বাংলাদেশের পদ্মা সেতুর চেয়েও অনেক ব্যয়বহুল। শুধু নির্মাণ ব্যয়ও শেষ নয়, এর পুরো কর্মজীবনে মেরামত আর স্টাফদের বেতন মিলিয়ে খরচ দেয় প্রায় $22.5 বিলিয়ন উপর। এটি কেবল একটি আধুনিক যুদ্ধ জাহাজ নয়, এটি একটি রাষ্ট্রের বিশাল আর্থিক বিনিয়োগের খাতও বটে। এয়ারক্রাফট ক্যারিয়ার হলো মানুষের তৈরি প্রকৌশলবিদ্যার চরম শিখর। সমুদ্রের গভীরে আধিপত্য ধরে রাখতে এই ভাসমান নগরীর কোনো বিকল্প নেই। এটি যেমন বিজ্ঞানের জয়গান গায়, তেমনি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক সমর প্রযুক্তির কতটা ভয়াবহ। বন্ধুরা, এই এয়ারক্রাফট ক্যারিয়ার, এই রহস্যময় জগৎ নিয়ে আমাদের আজকের আয়োজন আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন ভবিষ্যতে সমুদ্র যুদ্ধে এই বিশাল জাহাজগুলোর প্রয়োজনীয়তা আরও বাড়বে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞানের এরকম আরও রোমাঞ্চকর এবং অজানা সব বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের যুক্তজাল চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে যুক্তিজাল এর পরবর্তী কোনো বিস্ময়কর পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।